মন্দিরা দেবীর ৩ বৌমা। স্বপ্না, যে একেবারে সাদাসিধে ধরনের মেয়ে ছিল এবং সাধারণভাবে থাকাই তার পছন্দ ছিল। অন্যদিকে ছোট বৌমা পিঙ্কি খুবই মডার্ন এবং স্টাইলিশ ছিল। বড় বৌমার সঙ্গে ছোট বৌমার একেবারে আদায় কাঁচকলা সম্পর্ক। কেউ কাউকে খুব একটা পছন্দ করত না, তাদের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকতো। আর এই ঝামেলার সুযোগ নিয়ে মেজ বৌমা পূজা তার কাজ আদায় করে নিত। একদিন দুপুরবেলা পিঙ্কি শপিং করে বাড়ি ফেরে। ওফ বাবা, কত গরম, তার উপরে এত ভারী ভারী ব্যাগ। আমি তো পুরো টায়ার্ড হয়ে গেলাম। দিদি, ফ্রিজে ঠান্ডা জল আছে তো? এক গ্লাস এনে দাও না। এই গরম থেকে এলে আর এক্ষুনি ঠান্ডা জল খাবে? তোমার না সব কাজ উল্টো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই তো গত মাসে তুমি এত কিছু শপিং করে আনলে, আবার এত তাড়াতাড়ি শপিং করার কি দরকার ছিল? নিশ্চয়ই আবার জামা কাপড় কিনে এনেছো। হ্যাঁ, 1 মাস পরে আমি শপিং করেছি। আমার ফ্রেন্ডরা তো প্রত্যেক সপ্তাহে শপিং করে। তাছাড়া আজকালকার যুগে শপিং করাটা না কোনো বড় ব্যাপার নয়। আমি একটু ফ্যাশনে থাকতে পছন্দ করি। সবাই তো আর তোমার মতো হতে পারবে না। তুমি নিজের কথাই ভেবে দেখো না, সেই গত বছর পুজোর সময় মনে হয় একটা শাড়ি কিনেছিলে, তারপর তো তোমাকে একটা রুমালও কিনতে দেখিনি। সত্যি বাবা, কি করে কেনাকাটা না করে থাকো তুমি, আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, তোমার মতো গাদা গাদা জামা কিনে নষ্ট করার মতো মানসিকতা আমার নয়। তুমি কি বুঝবে যে তুমি যেভাবে জামা কাপড় কেনো আর নষ্ট করো, একটা গরিব বাচ্চারা না সেই অনুযায়ী জামা পরতেই পায় না। তাছাড়া এই টাকাগুলো জমিয়ে রাখলে ভবিষ্যতে একটা কাজে হবে। তোমার কি এটুকু মনে হয় না, না কি বলো তো? দেখো বৌদি, আমার জামা কাপড় কেনা তোমার যখন পছন্দ নয়, তখন তুমি নিজের কাজ করতে পারো তো। কারণ এখন আমার খুব টায়ার্ড লাগছে। এখন এসব শুনতে না আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, সেই তো, এইসব কথা শুনতে কেন ভালো লাগবে? এখন যদি কেউ এসে তোমার জামা কাপড়ের প্রশংসা করে, তবে তার কথাগুলো শুনতে খুবই ভালো লাগবে। যা পারে করো। এই বলে স্বপ্না সেখান থেকে চলে যায়। পূজা 2 জায়ের কথা শুনে খানিকক্ষণ পর এসে বলে, কি গো বড়দি, তবে কি সব বলছিল? আমি তো রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলাম। তোমায় নিশ্চয়ই আবার জামা কাপড় নিয়ে কথা শোনাচ্ছিল। ধুর, বড়দির কথা আর বলো না তো, সারাক্ষণ খালি জ্ঞান দিতে থাকে। এই তো আমাকে এত কথা শুনিয়ে চলে গেল। আরে বাবা, আমার স্বামীর টাকায় আমি কি করব না করব সেই জ্ঞান তোমাকে দিতে হবে কেন? আমি কি তোমাকে এসব নিয়ে কিছু বলতে যাই? আরে সেটাই তো কথা, বড়দি খালি না সব বিষয়ে শাশুড়িগিরি ফলাতে চায়। আসলে আমাদের শাশুড়ি মা আমাদেরকে কিছু বলে না তো, এটা ওনার খুব খারাপ লাগে। তাই নিজে বড় হয়েছে বলে সেই ভারটা ধরে রাখতে চাইছে, বুঝলে? বাদ দাও তো, ভার ধরে রাখতে চাইছে বললেই হলো? আমার খেয়ে দে কাজ নেই। আর এমনিতেও আমি ওনার কথাতে কোনো কানে দিই না। একদম ঠিক করো, বুঝলে? আচ্ছা, তুমি কি জামা কাপড় কিনে আনলে? কই দেখাচ্ছ না তো। আরে আমি তো একদম ভুলে গেছি। আজকে বড়দি এসে মাথাটা এমন খারাপ করে দিল না। দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই দেখো, এই লাল ড্রেসটা কেমন হয়েছে বলো তো? আর এই দেখো, আর এই পার্সটা কেমন সুন্দর না? আরে বাহ, আমি কবে থেকে এরকম একটা পার্স খুঁজছিলাম। আরে অনলাইনের পার্স গুলো না আমার একদম পছন্দ হয় না। তোমার পছন্দ কি ভালো গো? আমি তো দোকানে গেলে কি নেব না নেব কিছুই ঠিক করে উঠতে পারি না। এজন্যই তো তোমার দাদা বলে তোমাকে কিছু কিনতে হবে না, কিনে নিয়ে গেলেও বাড়িতে গিয়ে মন খুঁতখুত করো। তাহলে তুমি আমাকে নিয়ে যাবে, আমি তোমার জন্য সুন্দর সুন্দর পার্স পছন্দ করে দেব। আচ্ছা, এটা তোমার পছন্দ হয়েছে তো? এটা তাহলে তুমি তোমার কাছে রাখো। কিন্তু এটা তো তুমি তোমার নিজের জন্য এনেছো। অবশ্য আমার হাতেও এটা খুব ভালো মানাচ্ছে, দেখো। আরে বাবা, সেজন্যই তো বলছি তুমি এটা রাখো, আমি আবার পরে কিনে নেব। পূজা এভাবেই পিঙ্কির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে এবং পার্সটা নিয়ে নিজের ঘরে চলে যায়। আলমারিতে তুলে রাখার পর পূজা স্বপ্নার রুমে যায়। স্বপ্না তখন বসে বসে নিজের শাড়ি সেলাই করছিল। বড়দি, কি করছো গো? এই তো শাড়িটা একটু ছিঁড়ে গেছে, তাই সেলাই করছিলাম। আমি তো আর পিঙ্কির মতো রোজ রোজ শপিং করতে যাই না, আমার ওসব ধাতেও সয় না। আমার বাবা যতদিন জামা কাপড় চলে আমি চালিয়ে নেবার চেষ্টা করি। আরে বাবা, আমিও তো সেই কথাই বলে এলাম। কি দরকার বলো তো রোজ রোজ এতগুলো টাকা নষ্ট করার? টাকা পয়সার মায়া না ও একদম বোঝে না। মানুষ বড়দেরকে দেখেও শেখে, ওর তো দেখে শুনেও কোনো জ্ঞান বুদ্ধি হয় না। আমি তো সেটাই বলতে গেলাম, আর আমাকে উল্টে কথা শুনিয়ে দিল। আমিও আর কোনো কথায় কান না দিয়ে চলে এসেছি। আমার কি দরকার বারবার একই কথা বলার? আচ্ছা দিদি, তুমি আমায় দাও, আমি সেলাই করে দিচ্ছি। তুমি সেই সারা দুপুর রান্না বান্না করছো, এখন একটু রেস্ট নাও। না না থাক, আমি করে নিচ্ছি। আরে বাবা দাও না, আমি করে দিচ্ছি বলছি তো। পূজা জোর করে স্বপ্নার কাছ থেকে কাপড় নিয়ে সেলাই করতে শুরু করে। কিছুক্ষণ সেলাই করার পর পূজার হাতে ছুঁচ ঢুকে যায় এবং একটু রক্ত বেরিয়ে যায়। সে চিৎকার করে বলে,
ওফ, আমার হাতটা দেখো দিদি, ছুঁচটা আমার হাতে ফুটে কেমন রক্ত বেরিয়ে পড়েছে। আরে বাবা, আমি তো তোমাকে বারণ করেছিলাম শুধু শুধু জোর করে সেলাই করতে গেলে। দেখো তো এবার কি বিপদটা হলো। দাও, আমাকে দাও, আর নিজের ঘরে গিয়ে একটু ব্যান্ডেজ লাগিয়ে নাও। স্বপ্না পূজার হাত থেকে কাপড়খানা নিয়ে নেয়। পূজা নিজের ঘরে গিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে নেয়। সন্ধ্যাবেলা পূজা রান্নাঘরে গিয়ে এক হাতে সবজি কাটতে শুরু করে। এমন সময় স্বপ্না সেখানে আসে আর বলে, কি ব্যাপার পূজা, তুমি রান্নাঘরে এসেছো কেন? তোমার হাতে তো ব্যথা করছে। দাও, আমাকে দাও, আমি রুটি আর সবজিটা করে দিচ্ছি। না না দিদি, আমি করে নিচ্ছি। একটু ব্যথা করছে ঠিক কথা, কিন্তু প্রত্যেকদিন রাতের খাবার করার দায়িত্ব তো আমার। তুমি এমনিতেই দুপুরবেলা সব কাজ করেছো। ওটা কোনো ব্যাপার না পূজা, আর আজকে আমার কাজ করতে গিয়েই তো তোমার হাতে চোটটা লেগেছে। আমি নিজে করে নিচ্ছি। যাও, তুমি গিয়ে একটু রেস্ট নাও। সত্যি দিদি, তুমি এত ভালো যে কি বলবো। তোমার কথাও যেমন মিষ্টি আর তোমার রান্নাও তেমন ভালো। আজকে মুগের ডাল আর ডিম আলু ভাজা করে নেবে কেমন? তোমার হাতের মুগের ডাল খেতে না আমার দারুণ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি। এরপর পূজা সোজা নিজের ঘরে যায় এবং মনে মনে বলে, যাক বাবা, এই একটা ছোট্ট চোট আমাকে বাঁচিয়ে দিল। এবার আমি আরাম করে বসে থাকবো। কিন্তু রুমের ভেতরে তো খুব গরম লাগছে। এখন যদি আবার এসি চালাই তাহলে অনেক বিল আসবে। হ্যাঁ, এক কাজ করি, ছোটর ঘরে গিয়ে বসি। এমনিতেও ওর ঘরে এসি চলছে, ওখানে গিয়ে 2-3 ঘন্টা আরাম করে নি। এরপর পূজা সোজা পিঙ্কির ঘরে যায় এবং দেখে পিঙ্কি আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। পিঙ্কি, তুমি রেডি হচ্ছ? কোথাও বেরোবে নাকি গো? এই তো দেখো না, আজ রাতে তোমার দেওর আর আমি ডিনারের জন্য যাব। কিন্তু আমি তো চুলই বাঁধতে পারছি না। সেই কখন থেকে চুলটা নিয়ে পড়েছি, হাত ব্যথা হয়ে গেল। তাতে কি হয়েছে? তুমি তো একবার আমাকে ডাকতে পারতে। দাও, আমি তোমার চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি। কি স্টাইলে বাঁধবে বলো, ঠিক সেরকম করেই বেঁধে দেব। এরপর পূজা আরাম করে চেয়ারে বসে এবং ধীরে ধীরে করে সময় নিয়ে পিঙ্কির চুল বাঁধতে থাকে, তারপর মেকআপ করায়। এভাবেই প্রায় ঘন্টা 2 সে পিঙ্কির ঘরে আরাম করে আর এসির হাওয়া খেতে থাকে। পরের দিন দুপুরবেলা খেতে বসে পূজা স্বপ্নাকে বলে, বড়দি, এই পটল আলু চিংড়িটা তো দারুণ টেস্ট হয়েছে। জানো, আমার ছোট মামার মেয়ের বিয়েতে গিয়েছিলাম, সেখানে বিয়ে বাড়িতেও না এই একই ধরনের রান্না হয়েছিল। আজকে পুরো সেই স্বাদ পেলাম। সত্যি গো, তোমার হাত নাকি মেশিন। আমার তো তোমার হাতে রান্না খেতে এত দুর্দান্ত লাগে না যে আমি কি বলবো। আমি তো কাল রাতে মাকে ফোন করে বলছিলাম, আমার বড় জায়ের মতো রান্না কেউ করতে পারবে না। তুমিও না একটু বেশি প্রশংসা করে ফেলো। একদমই না, আমার তো মনে হয় আমি কম প্রশংসা করি। সবাই তোমার হাতের খাবার খায়, সবাই জানে সেটা, কিন্তু প্রশংসাটা কেউ মুখ ফুটে কখনো তোমার সামনে করে না। এটা আমার খুব খারাপ লাগে, জানো তো। কি আর বলবো বলো। যাই হোক, তুমি সবসময় আমার খাবারের এত প্রশংসা করো, তার জন্যই আমার রান্না করতে আরো বেশি ভালো লাগে। জানো তো, কালকে তোমার দেওর বলছিল কতদিন বড় বৌদির হাতে সোয়াবিনের আলুর তরকারি খায়নি। আমি বললাম খাবে কি করে, রাত্রেবেলা তো আমি রান্না করি। কি বললো জানো? বলে তোমার হাতে রান্নাতে সেই স্বাদ নেই। এবার কি বলি বলো তো? আরে তুমি তো আমাকে আগে বলতে পারতে, আমি সকালে সোয়াবিন আলুর তরকারি করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা না হয় সোয়াবিন আলু করে দেব। এভাবেই পূজা স্বপ্নার রান্নার প্রশংসা করে। স্বপ্নাও খুব খুশি হয়ে যায় এবং সন্ধ্যাবেলাও রান্না করতে রাজি হয়ে যায়। পূজার চালাকি স্বপ্না একটুও ধরতে পারে না। কয়েকদিন পর স্বপ্না বড়ি বানায় এবং পূজাকে বলে, পূজা, তুমি কি কিছু করছো? আসলে আমি বড়ি বানাবো তো অনেকটা ডাল বেটেছি, একা একা দিতে অনেক সময় লাগবে। তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আমার সাথে একটু ছাদে যাবে? এ বাবা, আমিও তো অনেক কাপড় ভিজিয়ে দিয়েছি গো দিদি। তোমার দেওর তার সব শার্ট আয়রন করে রাখতে বলেছে, তাই কাপড়গুলোকে কেচে সেগুলোকে আয়রন করতে বসবো। আমার তো একটুও সময় হবে না গো, আমি না হলে অবশ্যই যেতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজগুলো করো, আমি বরং একটু একটু করেই দিই। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে একবার ছাদে যাবে, বড়িগুলো তুলতে সাহায্য করবে একটু আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি বড়িগুলো দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমাও, আমি ঠিক সময় তুলে নেব। মনে করে তুলবে কিন্তু। আরে বাবা, একদম চিন্তা করো না তুমি, আমি বলছি তো আমি তুলে নেব। স্বপ্না ছাদে চলে যাবার পর পূজা স্নান করে খাবার দাবার খেয়ে পিঙ্কির ঘরে যায় এবং বলে, পিঙ্কি, কি করছো গো তুমি? সেই কখন থেকে একা একা বসে আছি জানো। বড়দি ছাদে তো বড়ি তৈরি করতে গেছে, মা নিচের ঘরে ঘুমাচ্ছে। আমার তো কি বিরক্ত লাগছে। এই, তোমার কাছে কোনো ভালো সিনেমা হবে গো? তাহলে আমি একটু দেখতাম। হ্যাঁ আছে তো, দাঁড়াও আমি চালিয়ে দিচ্ছি, তুমি এখানে বসে বসে সিনেমা দেখো কেমন?
এরপর দু জায় মিলে বসে বসে সিনেমা দেখতে থাকে। এদিকে স্বপ্না দুপুরে খাওয়া দাওয়া করে নিচের ঘরে গিয়ে একটু আরাম করে। এতক্ষণে হঠাৎ বৃষ্টি নামে এবং পিঙ্কি বলে, যা বৃষ্টি নেমে গেল, ছাদে তো আমার কাপড় শুকনো করতে দেওয়া আছে, সব ভিজে গেল বোধ হয়। যা, আর বড়ি তো বড়ি দিয়েছিল না, সেগুলোও তো ভিজে যাবে। আরে না না, দিদি তো ছাদের উপরেই আছে, ও সব তুলে নেবে, তুমি চিন্তা করো না। সিনেমাটা খুব ভালো লাগছে, মন দিয়ে দেখো। এরপর পিঙ্কি আর কিছুই বলে না। এদিকে ঘুম থেকে উঠে স্বপ্না ছাদে যায় এবং দেখে তার কষ্ট করে দেওয়া সমস্ত বড়ি নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে নিচে নেমে এসে পূজাকে বলে, পূজা, তুমি বলেছিলে না তুমি ছাদ থেকে সব বড়ি তুলে আনবে, অথচ তুমি গেলে না, বৃষ্টিতে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেছে। দিদি আর বলো না, আমি এত কাজ করে না আর দাঁড়াতে পারছিলাম না। বিছানায় বসে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। আমি যখন ঘুম থেকে উঠি দেখি চারিদিকে বৃষ্টি, তখন না আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি তো ভয়ে তোমার কাছে আসতেও চাইছিলাম না। জানি না তুমি কি মনে করছো, সত্যি বলছি আমার না খুব খারাপ লাগছে। পূজা এভাবে বললে স্বপ্নার রাগ কমে যায়। সন্ধ্যাবেলা পিঙ্কি ছাদে গিয়ে দেখে তার সমস্ত কাপড় ভেজা পড়ে রয়েছে। এটা দেখে সে বিরক্ত হয়ে নিচে নেমে আসে আর স্বপ্নার কাছে গিয়ে বলে, বড়দি, তোমার মনে এত হিংসা কেন বলো তো? তুমি নিজের সমস্ত কাজ করলে, অথচ আমার একটু কাজ করে দিলে তোমার কি এমন কষ্ট হতো? আরে কি হয়েছেটা কি পিঙ্কি, তোমার কি এমন কাজ করিনি যার জন্য তুমি এত রেগে আমার সঙ্গে ঝগড়া করতে চলে এসেছো? আজ বিকেলে বৃষ্টি নেমেছিল আর তুমি আমার কয়েকটা জামা ছাদ থেকে তুলে আনতে পারলে না? নিজের বড়িগুলো তো ভালো করে তুলে নিয়েছো। কি বলছো তুমি? আজ যখন বৃষ্টি হয় তখন তো আমি ঘুমাচ্ছিলাম, এর জন্যই তো বড়িগুলো তোলা হলো না আর সব নষ্ট হয়ে গেছে। আর আমি ছাদে বড়ি দিয়েছি একথা তুমি জানলে কি করে? কেন, বৃষ্টির সময় তো মেজদি আমাকে নিজেই বললো যে তুমি ছাদে রয়েছো আর সব কাজ করে তারপর নামবে। পূজা, পূজা তোমাকে এসব কথা বলেছে? কিন্তু পূজা যে বললো বৃষ্টির সময় ও ঘুমাচ্ছিল। আরে না না, মেজদি তো আমার রুমে ছিল, আমরা দুজনে সিনেমা দেখছিলাম আর মেজদি আমাকে সবকিছুই বলেছে। তোমার এটা কিন্তু ঠিক হয়নি। ওই 3-4টে কাপড় তুলতে এমন কি সময় লেগে যেত বলো তো? পিঙ্কি, ওই কিন্তু আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। ও আমাকে বলে এসেছে যে ওর অনেক কাজ আছে, ও নাকি কাপড় ইস্ত্রি করবে, কাপড় কাচবে। আমায় বললো ঘুমিয়ে পড়েছিল, তাই ছাদে গিয়ে বড়ি তুলে আনতে পারিনি। আর এখন তোমার মুখে শুনছি ও সারা দুপুর সিনেমা দেখেছে। সত্যি সত্যি মেজদি তোমাকে এরকম বলেছে? কিন্তু আমাকে বললো যে তুমি নাকি ছাদে থাকবে আর আমার কাপড়গুলো তুলে আনবে, তাই আমি যেন নিশ্চিন্তে সিনেমা দেখি। জানো, মেজদি আমাকে কত কি বলে। তোমার রান্না নাকি খেতে পারে না। কালকে তুমি কচু চিংড়ি রান্না করেছিলে, সেটা নাকি পচা পচা গন্ধ ছাড়ছিল, তাও নাকি বলেছে যে দিদি তোমার রান্না খুব ভালো। হ্যাঁ, ও তো আমাকে ঠিক একই কথা বলেছিল। আর আমাকে বলে তুমি ওকে জোর করে নিজের ঘরে মেকআপ করাও, চুল বাঁধাও, বিভিন্ন রকম কাজ দিয়ে ওকে নাকি নিজের ঘরে আটকে রাখো। এ বাবা, মেজদি তো নিজে যেচে আমার চুল বাঁধে, নিজের ঘরে বিল আসবে বলে আমার এসির কাছে বসে থাকে। না, এবার মেজদিকে একটা ভালো শিক্ষা দিতে হবে। এভাবে আমাদের দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে নিজে বেশ ভালো সেজে থাকে। এরপর এই দুই জা মিলে মেজো জাকে শিক্ষা দেবার জন্য তৈরি হয়। দুপুরবেলা রান্না বান্না সেরে দুই জায়ে একসঙ্গে গিয়ে পূজার ঘরে হাজির হয় এবং বলে, দিদি, আজকে না আমরা সবাই মিলে তোমার ঘরে বসে আড্ডা দেব। আমি তো ভাবছি এবার থেকে প্রত্যেক দিন দুপুরে আমরা দুজনে তোমার ঘরে আসবো। তোমার ঘরটা বেশ বড় বুঝলে, এখানে বসে সময় কাটাতে বেশ ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কেন আসবে না, সবই তো আমাদেরই ঘর, যে কোনো রূপে আসলেই হলো। আচ্ছা পূজা, আজকে দুপুরে আমার তরকারিগুলো কেমন লেগেছে বলো তো? অনেকদিন হয়ে গেল একই রান্না খেয়ে খেয়ে না তোমার বড়দা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। আজ থেকে তুমি রাতে রান্নাগুলো করবে। আজ 3 দিন হয়ে গেল তোমার দাদা না ভালো করে খাচ্ছেই না। দুই জায়ের কথা শুনে পূজা বুঝতে পারে যে তার চালাকি ধরা পড়ে গেছে। এখন তার বলারও কিছু ছিল না। এরপর থেকে পূজা আর তার জায়েদের কাছে চালাকি করতো না এবং 3 জায়ের মধ্যে ঝগড়া ঝামেলা একেবারে বন্ধ হয়ে যায় এবং তারা বেশ মিলেমিশেই থাকা শুরু করে। চামেলি দেবী তার একমাত্র ছেলে সুরজের সঙ্গে রায়পুর নামক গ্রামে বাস করত। চামেলি দেবীর ছেলে ছাড়া এই পৃথিবীতে আর কেউই ছিল না। তারা মা ও ছেলে মিলে একটি ছোট্ট পরিবারে বেশ আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছিল। কিন্তু রায়পুরে থাকলেও চামেলি দেবীর কলকাতার সঙ্গে এক আলাদাই সম্পর্ক ছিল, কারণ সে তার শৈশবকাল কলকাতাতেই কাটিয়েছিল। এমনই একদিন চামেলি দেবী বাড়িতে বসে সোয়েটার বুনছিল। ঠিক তখনই একটি পোস্টম্যান চামেলি দেবীর বাড়িতে আসে
ও সে বলে, ও চামেলিদি বাড়িতে আছেন? আপনার নামে একটি চিঠি এসেছে। এখানে দেখে তো মনে হচ্ছে কলকাতা থেকে এসেছে, তা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, কি বলছিলেন? কলকাতা থেকে চিঠি এসেছে? তা তাড়াতাড়ি একটু দেখে বলুন তো ওতে কি নাম লেখা আছে। হ্যাঁ, এই যে এখানে অনুশ্রী সাউ নাম, আর বাবার নাম হরি সাউ। তা তোমার খুব আপন নাকি গো? হ্যাঁ দাদা, আমার ছোটবেলার বান্ধবী। আমরা একসঙ্গেই খেলাধুলা করতাম। আর জানেন দাদা, আমি কলকাতাতেই খেলেধুলে বড় হয়েছি। তা ভালো দিদি, ঠিক আছে, তবে আমি আসছি, কারণ আমার অনেক কাজ পড়ে আছে, বুঝেছো? এই বলে পিয়নটি চিঠি দিয়ে চলে যায়। এরপর চামেলি দেবী তার ছেলে সুরজকে বলে, বাবা সুরজ, একটু এদিকে শোন তো। দেখ না, কলকাতা থেকে তো তনুশ্রী মাসি চিঠি পাঠিয়েছে। চশমাটা কোথায় রেখেছি খুঁজেও পাচ্ছি না। দূর ছাই, বয়সও হয়ে গিয়েছে, এদিকে চোখেও দেখতে পায় না। আরে মা, তুমি একটু শান্ত হও। কই দাও, আমাকে দাও, আমি পড়ছি। এই বলে সুরজ চিঠিটা পড়তে শুরু করে। ও সে পড়া শেষ করে বলে, মা, মাসি আমাকে আর তোমাকে কলকাতায় ডেকেছে। হ্যাঁ রে, কারোর কিছু হয়েছে নাকি? এমার্জেন্সি বলে কিছু লিখেছে নাকি? না, তেমন কিছু লেখেনি, তোমাকে শুধু যাওয়ার জন্য জোর করেই বলেছে। আর বলেছে আমরা না গেলে উনি খুব মনে কষ্ট পাবেন। হ্যাঁ, তোর মাসি অনেক দিন থেকেই চিঠি লিখছে, আমাদেরকে অনেক করেই যেতে বলছে। তা চল না বাবা, আমরা কলকাতা থেকে একটু ঘুরে আসি। সেই তো কোথাও যাওয়াই হয় না। কিন্তু মা, আমাদের এখানে চাষবাস, আমার গরুর গাড়ি ফেলে আমরা কিভাবে যাব? আরে বাবা, কটা দিনেরই তো ব্যাপার। ওই পাশের মলয় কাকুদের বলে যাব, ওরা কদিন না হয় আমাদের রামু ভলুকে খাইয়ে দেবে। আসলে সুরজ গ্রামে চাষবাস করত এবং গরুর গাড়ি চালাতো। এতে করেই তাদের সংসার চলতো। এই বলে সুরজ এবং চামেলি দেবী সময় বুঝে কয়েকদিনের জন্য কলকাতায় রওনা দেয়। গ্রাম থেকে কলকাতার দূরত্ব একটু বেশি হওয়ায় প্রায় 3 দিন লেগে যায় কলকাতায় পৌঁছাতে। এরপর অবশেষে তারা তনুশ্রী দেবীর বাড়িতে এসে পৌঁছায়। চামেলি দেবী এবং সুরজকে দেখে তনুশ্রী দেবী বলে, ও মা চামেলি, কেমন আছো? কতদিন পর দেখছি তোমাকে। তোমাকে দেখে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল। হ্যাঁ গো তনুশ্রী, সত্যি মনটা এত খুশি হলো যে কি বলবো তোমাকে। সেই পুরানো দিনের কথাগুলো মনে পড়ে গেল। আমাদের পুতুল খেলা, আমার পুতুলের সঙ্গে তোমার পুতুলের বিয়ে দেওয়া, সত্যি সে কি দিন ছিল বলো। এভাবেই চামেলি দেবী ও তনুশ্রী দেবী নিজেদের পুরানো দিনের কথাবার্তা বলাকয়া করতে থাকে। এরপর তনুশ্রী দেবী চামেলি দেবীকে বলে, চামেলি, তোমার ছেলে কত বড় হয়ে গেছে। সেই কোন ছোটবেলায় ওকে দেখেছিলাম। তা বাবা, সব খবর ভালো তো? হ্যাঁ মাসিমা, ঈশ্বরের কৃপায় সবকিছুই ভালো আছে। আর মা তো সবসময় তোমাদের কথাই বলে। এখন তোমার চিঠি পেয়েই আমাদের এখানে আসা হলো, আর আসলে আমারও আসার খুব মন ছিল, তাই মাকে নিয়ে আর দেরি না করে এখানে চলে এলাম। তনুশ্রী, তোমরা বেশ শহরে থেকে উন্নত হয়ে গেছো বলো। শহরে অনেক কিছু সুবিধা আছে, সব কিছু ঘরে বসেই পাওয়া যায় শুনেছি। আর এখানে গাড়ি ঘোড়ারও কোনো সমস্যা নেই। আস্তে আস্তে দেখলাম এখানে রাস্তাও কত সুন্দর। আরে চামেলি, এখানে সব কিছু সুবিধা থাকলেও গ্রামের আনন্দ, গ্রামের প্রাকৃতিক পরিবেশ, সে সব কিছুর আনন্দই আলাদা। এই ঘিঞ্জি ব্যস্ততাময় শহর আমাকে একদম ভালো লাগে না, জানো। বহু বছর পর দুই বান্ধবীর দেখা হয়েছিল, তাই তারা মনের সুখে গল্প করছিল। ঠিক সেই সময় চামেলি দেবী তনুশ্রী দেবীকে বলে, হ্যাঁ গো তনুশ্রী, তোমার মেয়ে বর্ষা কোথায়? তাকে তো কই দেখতে পাচ্ছি না। আর বলো না, আমার এক মেয়ে হয়েছে, আমাকে জ্বালিয়ে একদম শেষ করে দিচ্ছে। সাদে কি আর বলছি, শহরের থেকে গ্রামের পরিবেশ অনেক ভালো। দেখো না, রাত 10টা বাজতে চললো, এখনো মেয়ে আমার ঘরে আসার সময় হয়নি। সে কি, তোমার মেয়ে বর্ষা কোথায় গিয়েছে? ওই যে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেছে। এখানে তো এটা কমন ব্যাপার হয়ে গেছে। মেয়েকে আমি আর বুঝিয়ে পারি না। আরে চিন্তা করো না তনুশ্রী, বর্ষার এখন বাচ্চা মন, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। চামেলি দেবী তনুশ্রীকে এভাবেই আশ্বাস দিচ্ছিল। ঠিক তখনই বর্ষা ঘরে ফেরে। এরপর বর্ষাকে দেখে চামেলি দেবী বলে, ও বাবা তনুশ্রী, তোমার মেয়েকে তো দেখতে একেবারে পরীর মতো হয়েছে। কি ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, ঈশ্বর শুধু ওকে রূপটাই দিয়েছে, কোনো মন মানসিকতা বলে কিছুই দেয়নি। এই বর্ষা, এটা তোর মাসিমা হয়, প্রণাম কর। তোকে বলতাম না গ্রামে তোর একটা মাসি রয়েছে, আমি এদেরকে আসতে বলেছিলাম। আর এটা তোর মাসির ছেলে সুরজ। ওহ মম, নো ওয়ে,
আমি কাউকে অত প্রণাম ট্রণাম করতে পারবো না। আর হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন দেখতে সুন্দর? অফকোর্স আই এম বিউটিফুল লেডি, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাই বাই, আমার ঘুম পাচ্ছে, আই এম ভেরি টায়ার্ড। এই বলে বর্ষা নিচের রুমের মধ্যে চলে যায়। আসলে বর্ষাকে দেখতে খুবই সুন্দর ছিল, তার পাশাপাশি সে একটু বেশি অহংকারী ছিল। এরপর, চামেলি, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, দয়া করে তুমি কিছু মনে করো না। এই বলে তনুশ্রী চামেলি দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন তনুশ্রী দেবী চামেলি দেবীকে বলে, চামেলি, আমার একটা কথা রাখবে তুমি? আমি তোমার ছেলে সুরজের সঙ্গে আমার মেয়ে বর্ষার বিয়ে দিতে চাই, দয়া করে তুমি না বলো না, কারণ আমার মেয়েটা একেবারে অবাধ্য হয়ে গেছে। এখন আমি একে গ্রামে বিয়ে দিতে চাই। তনুশ্রী দেবী চামেলি দেবীকে এসব কথাবার্তাই বলছিল, ঠিক তখনই বর্ষা সেখানে আসে। নো ওয়ে, আমি কিছুতেই এই গেঁয়ো ভূতটাকে বিয়ে করব না। মম, তুমি ভাবলে কি করে যে আমি একে বিয়ে করব? একে গ্রামে চাষাবাদ করাই মানায়, আনকালচার কোথাকার। বর্ষা, চুপ কর তুই। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানাজ্ঞানটুকু তোর নেই, ওই জন্যই আমি সুরজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। মায়ের কথা শুনে বর্ষা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সুরজ বর্ষাকে বলে, এই যে বর্ষা, তুমি কোথায় যাচ্ছ? বলছিলাম কি, আমি যে থেকে এখানে এসেছি তোমাদের শহর দেখিনি, তা তুমি একটু আমাকে তোমাদের কলকাতা শহর দেখিয়ে নিয়ে আসবে? ও সুরজ, তুমি আমাকে হাসালে বটে। আমি তোমাকে নিয়ে বাইরে বের হব? বাই দ্য ওয়ে, তোমার গ্রামে কি কি আছে শুনি? আমার গ্রামে একটা জমি আছে, আর আমার একটা গরুর গাড়িও আছে, আর সেখানে রামু আর ভোলু নামের দুটো ভালো গরুও আছে। আর ওরা আমাকে খুবই ভালোবাসে, আর আমিও ওদেরকে খুব ভালোবাসি। আর জানো, ওদের জন্যই এখন আমার মনটা যেন কেমন কেমন খারাপ হচ্ছে। ওহ গড, সো ফানি। তা তুমি তোমার গরুদেরকে ছেড়ে এখানে পড়ে আছো কেন? যাও, গ্রামে ফিরে যাও। ননসেন্স কোথাকার। আর তোমাকে নিয়ে বাইরে বেরোলে আমার কোনো ইমেজ থাকবে না, ওকে? বর্ষা এভাবেই সুরজকে অপমান করতে থাকে, যার ফলে সুরজেরও খুব খারাপ লাগে। কিন্তু এদিকে তনুশ্রী মাসির কথাও সুরজ ফেলতে পারে না। এক প্রকার বাধ্য হয়ে সুরজকে বর্ষাকে বিয়ে করতে হয়। এদিকে সুরজ কয়েকদিনের মধ্যেই গ্রামের ভিটেমাটি বিক্রি করে তার দুটো গরুকে নিয়ে শহরে চলে আসে। এরপর বর্ষা বলে, মা, আমি এই অশিক্ষিত গেঁয়ো ভূতের সঙ্গে কিছুতেই এক ছাদের তলে থাকতে পারবো না। তুমি আমার বিয়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু ও যতক্ষণ না আমার যোগ্য হচ্ছে আমি ততক্ষণ ওর সঙ্গে সংসার করব না। বর্ষা এভাবে বললে সুরজের খুবই অপমানিত বোধ হয়। এরপর সুরজ বলে, মাসিমা, ও যখন আমার সঙ্গে এখন থাকতে চাইছে না, তাহলে আপনি জোর করবেন না। আর আমি যেদিন নিজেকে প্রমাণ করতে পারবো সেদিনই ওর সামনে এসে দাঁড়াবো। এই বলে সুরজ তার মাকে এবং তার গরুর গাড়ি নিয়ে তনুশ্রী দেবীর বাড়ি ছেড়ে একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। এমনই একদিন চামেলি দেবী সুরজকে বলে, বাবা সুরজ, এখানে চলে তো এলাম, কিন্তু কি করে আমাদের দিন কাটবে? এখন তুই এখানে কী বা কাজ পাবি? মা, আমি জানি আমি এখানে কিছুই কাজ পাবো না। আচ্ছা মা, তুমি তো ভালো রান্না করতে পারো। আর আমি দেখে এলাম রাস্তার ধারে লোকেরা কেমন দোকান খুলে হোটেল করে তাদের খাবার বিক্রি করছে। তা আমরাও যদি ওরকম করে খাবার বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু বাবা এখন দোকান ভাড়া কোথা থেকে পাবি? আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই তাই আমরা হয়তো দোকান নিতে পারবো না, তাতে কি আছে? আমাদের রামু ও ভোলু কিসের জন্য আছে? আমি বরং গ্রাম থেকে আমাদের গরুর গাড়ি নিয়ে আসবো, আর ওই গরুর গাড়ি হোটেল করেই খাবার বিক্রি করা শুরু করব। চামেলি দেবী ও সুরজের কথায় সম্মতি দেয়। চামেলি দেবী প্রথম থেকেই রান্নাবান্নায় খুবই পারদর্শী ছিল। এরপর সে গ্রামের নিত্য নতুন রেসিপি বানাতো, আর সুরজ গ্রামের সেই অভিজাত খাবারগুলো গরুর গাড়ি করে বিক্রি করত। শহরের লোকের কাছে গ্রামের খাবার একেবারেই নতুন ছিল, যার ফলে সুরজের বেচা বিক্রি খুব ভালোই হতে থাকে। এবং কয়েকদিনের মধ্যেই সুরজ একটি হোটেলও খুলে ফেলে, এবং তারা মা ও ছেলে তাদের গ্রামের সুস্বাদু খাবার রান্না করে বেশ ভালোই লাভবান হতে থাকে, যার ফলে সুরজ এখন বেশ বড় ব্যবসায়ী হয়ে উঠেছিল। এদিকে কয়েক মাসের মধ্যেই এত বড় মাপের মানুষ হয়ে যাওয়ায় বর্ষাও তার ভুল বুঝতে পারে এবং তাদের কাছে এসে ক্ষমা চাইতে থাকে। কিন্তু সুরজ তখন বলে, এই, তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার চোখের জল একটুও গলছি না, ওকে? যখন আমার খারাপ সময় ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, আর তুমি এখন কি করে ভাবলে যে আমি তোমার ভালো সময় তোমার পাশে রাখবো? তা এখন তোমার থেকে এই অবলা প্রাণীগুলো অনেক ভালো, যারা আমাকে বিপদে সর্বদাই আগলে রেখেছিল।
আর আমার তোমার মতো স্বার্থপর মানুষের কোনোই প্রয়োজন নেই, বুঝেছো? সুরজ এভাবেই বর্ষাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে সুরজ ঠিকই করেছিল, যে বিপদে আপদে পাশে থাকে তাকেই প্রকৃত বন্ধু ও প্রকৃত সাথী বলা হয়। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? তোমরা অবশ্যই তোমাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিও।